একটা কথা ছিল, ৩ পুরুষ মনে রাখবে। যিনি এই কথা বলেছিলেন আজ তার নিজেরই মুখে তালা পড়ে গেছে। কারণ আদালত এমন একটা রায় দিয়ে বসল যেটা পুরো রাজনৈতিক হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। কি সেই রায়? কার মুখের উপর এই ঝড় এসে আছড়ে পড়ল? পুরো গল্পটা জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। গল্পটা শুরু হয়েছিল দিল্লির যন্তর মন্তর থেকে। সেখানে দীর্ঘ ৩৬ দিন ধরে একটা আন্দোলন চলছিল। প্রশ্নপত্র ফাঁস, নিট পরীক্ষায় অনিয়ম, এসব ইস্যুতে গোটা দেশের ছাত্র সমাজ ফুটে উঠেছিল। ২০ জনেরও বেশি ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। সেই ক্ষোভ, সেই যন্ত্রণা একটা আন্দোলনের চেহারা দিয়ে রাজপথে নেমে এসেছিল। কিন্তু দর্শক, এই আন্দোলন শুধু দিল্লিতে আটকে থাকলো না, তার ঢেউ এসে আছড়ে পড়ল কলকাতার ধর্মতলায়। বামপন্থী সংগঠন ককরোচ জনতা পার্টি, বিভিন্ন মঞ্চ থেকে মানুষ রাস্তায় নামলো। দাবি একটাই, শিক্ষা ব্যবস্থার পচন বন্ধ করো, দুর্নীতির বিচার করো। এখানে গল্পটা একটু অন্যদিকে মোড় নিল। ধর্মতলায় সেই মিছিল যখন তুঙ্গে, তখন কিছু বিশৃঙ্খলার অভিযোগ উঠল, সাংবাদিকদের ওপর হামলার খবর এলো, পরিস্থিতি উত্তপ্ত হলো। আর ঠিক সেই ফাঁকে রাজ্য প্রশাসন একটা পদক্ষেপ নিল, যেটা নিয়ে পরে তুমুল বিতর্ক তৈরি হলো। ১৬ জনকে গ্রেপ্তার করা হলো। এখন প্রশ্ন হলো, এই গ্রেপ্তারি কি আসলে আইনসম্মত ছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছিল? কারণ যাদের গ্রেপ্তার করা হলো তাদের দিকে তাকালে একটা প্যাটার্ন চোখে পড়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই গ্রেপ্তারি কি নির্দিষ্ট পরিচয় দেখে হয়েছে? ধর্মীয় পরিচয়, সামাজিক পরিচয়? কিন্তু আসল চমকটা এলো আদালত থেকে। মঙ্গলবার বাসাল কোর্ট থেকে একটা রায় বেরিয়ে এলো, যেটা শুনে রাজনৈতিক মহলে যেন ভূমিকম্প হলো। আদালত ১৬ জনকেই জামিন দিয়ে দিলেন। একটু থামুন, ভাবুন। যিনি বলেছিলেন এদের এমন শাস্তি দেব ৩ পুরুষ মনে রাখবে, সেই তারই নির্দেশে গ্রেপ্তার হওয়া মানুষগুলো আদালত থেকে মুক্তি পেয়ে গেলেন। এটা কি শুধু একটা আইনি জয়, নাকি এটা একটা রাজনৈতিক বার্তা? আইনজীবীরা জামিন পাওয়ার পর যা বললেন সেটা আরও তীক্ষ্ণ। তারা বললেন, এটা সংবিধানের জয়। এটা প্রমাণ করে যে কারো ধর্মীয় বা সামাজিক পরিচয় দেখে বেআইনি গ্রেপ্তার চালানো আদালত সেটা মেনে নেবে না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে এই রায় এসেছে, এটা কোনো সামান্য ব্যাপার নয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গ্রেপ্তার হওয়া মানুষগুলোর মধ্যে একজনের কথা আলাদা করে বলতে হয়। তার নাম সালমান। এই ছেলেটি কি করেছিল আন্দোলনের দিন? পাথর ছুঁড়েছিল, ভাঙচুর করেছিল? না, একটা বড় বস্তা হাতে নিয়ে মাটিতে পড়ে থাকা চায়ের কাপ, প্লাস্টিকের বোতল, ময়লা এসব কুড়িয়ে পরিষ্কার করছিল, আন্দোলনস্থলকে পরিচ্ছন্ন রাখছিল। আর সেই ছেলেটিকেই গ্রেপ্তার করা হলো। প্রশ্নটা সোজা, যে ছেলে নিজের দেশের মাটি পরিষ্কার করছিল তাকে কেন শিকলে বাঁধা হলো? কি অপরাধ ছিল তার? কোনো প্রমাণ, কোনো সাক্ষ্য? আইনজীবীরা বলছেন কিছুই ছিল না, যা ছিল সব শূন্য। তাহলে কেন এই গ্রেপ্তার? এই প্রশ্নের উত্তর যদি পাওয়া না যায়, তাহলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে হয়রানি মামলা দায়ের করা হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন আইনজীবীদের দল। আর এবার আসুন সবচেয়ে ধারালো জায়গায়। ককরোচ জনতা পার্টি এবার সরাসরি পাল্টা আক্রমণে গেছে। তারা শুভেন্দু অধিকারীকে একটা ডেডলাইন দিয়ে দিয়েছে। কি সেই ডেডলাইন? তারা বলছে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা প্রত্যাহার করতে হবে, প্রতিটি এফআইআর তুলে নিতে হবে। কারণ এটা ছিল কেন্দ্রের দেওয়া লিখিত প্রতিশ্রুতি। দিল্লিতে আন্দোলন যখন প্রত্যাহার করা হয়েছিল, তখন কেন্দ্রের তরফে স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছিল, যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা থাকবে না। কিন্তু বাস্তবে কি হচ্ছে? পশ্চিমবঙ্গে হেয়ার স্ট্রিট থানায় ৬টি আলাদা অভিযোগ দায়ের হয়েছে। গ্রেপ্তারি অভিযান চলছে। বিহারেও একই চিত্র। সেখানে তেজ প্রতাপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতার ১০৯ ধারায় মামলা হয়েছে। ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি একটু গভীরভাবে বিশ্লেষণ করলে কয়েকটি জিনিস স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, ককরোচ জনতা পার্টি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিহারের সম্রাট চৌধুরীকে ট্যাগ করে পোস্ট করেছেন। সেখানে লেখা ছিল, জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা ভঙ্গ করবেন না। এটা শুধু একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট নয়, এটা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, তারা স্পষ্ট করে দিয়েছে দেশের প্রতিটি রাজ্যে তাদের আইনজীবীর দল প্রস্তুত আছে। কোনো আন্দোলনকারী আইনি হয়রানির শিকার হলে সংগঠন তার পাশে দাঁড়াবে। এটা একটা সুসংগঠিত লড়াইয়ের ইঙ্গিত। তৃতীয়ত, এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, অন্যান্য রাজ্যে কি হচ্ছে? আসাম এবং বিহারে ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া এফআইআর তুলে নেওয়া হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? কেন এখানে উল্টো আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে? আর এই প্রসঙ্গে আরেকটি বিস্ফোরক দাবি উঠে এসেছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী বলছেন সব ফাইল খুলবেন।
তাহলে আগে নিজের ফাইল খুলুন। স্টিং অপারেশনের সেই বিখ্যাত ফুটেজ যেখানে কথিত আর্থিক লেনদেনের দৃশ্য ধরা পড়েছিল, সেটার কি হলো? এটা একটা অত্যন্ত ধারালো পাল্টা আঘাত, কারণ রাজনীতিতে যখন কেউ অন্য কাউকে হুমকি দেয় তখন তার নিজের অতীত খতিয়ে দেখা হয়, আর এখানে সেই খতিয়ে দেখার কাজটা শুরু হয়ে গেছে। গল্পের আরেকটা দিক আছে যেটা উপেক্ষা করা যায় না, সাংবাদিকদের ওপর হামলা। ধর্মতলার ঘটনায় কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন, এটা অবশ্যই নিন্দনীয়। সাংবাদিকতার স্বাধীনতা গণতন্ত্রের মেরুদণ্ড, এটা ভুলে গেলে চলবে না। কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে, সাংবাদিকদের ওপর আক্রমণের অভিযোগে যে মামলা হলো, সেই মামলায় কি শুধু দোষীদেরই গ্রেপ্তার করা হয়েছিল নাকি ঢালাওভাবে গ্রেপ্তার চালানো হয়েছিল? আদালত যখন সবাইকে জামিন দিয়ে দেন তখন এটা কি প্রমাণ করে না যে গ্রেপ্তারের ভিত্তি যথেষ্ট শক্তিশালী ছিল না? সাংবাদিকতার স্বাধীনতা যেমন রক্ষা করতে হবে, তেমনি প্রতিবাদের অধিকারও সুরক্ষিত রাখতে হবে। একটাকে রক্ষার নামে আরেকটাকে কেড়ে নেওয়া, এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ হতে পারে না। এবার একটু পিছনে গিয়ে পুরো ছবিটা দেখুন। দিল্লিতে একটা আন্দোলন হলো, কেন্দ্র সরকার আশ্বাস দিল আন্দোলন প্রত্যাহার হলো, কিন্তু তারপর রাজ্যে রাজ্যে সে আন্দোলনকারীদের উপরে নেমে এলো আইনি হাতুড়ি। এটা একটা বিপজ্জনক নজির তৈরি করছে, কারণ আজ যদি শান্তিপূর্ণ আন্দোলনের বড় মামলা হামলার ভয় থাকে, তাহলে আগামীকাল কে আর রাস্তায় নামবে, কে প্রতিবাদ করবে? গণতন্ত্রের এই মৌলিক অধিকারটাই কি ধীরে ধীরে কেড়ে নেওয়া হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যখন দেশের প্রধানমন্ত্রী নীরব, স্বরাষ্ট্রমন্ত্রী নীরব, তখন রাজ্যে ক্ষমতাসীনরা নিজেদের মতো করে আইন প্রয়োগ করছেন। কেন্দ্রের প্রতিশ্রুতি রাজ্যে গিয়ে বাষ্প হয়ে যাচ্ছে। এই দায়কার। সামনের দিনগুলোতে কয়েকটা জিনিস ঘটতে পারে। একদিকে ককরোচ জনতা পার্টি তাদের ডেডলাইন অনড় থাকতে পশ্চিমবঙ্গে নতুন করে আন্দোলনের ঝড় উঠতে পারে। আইনজীবীদের দল ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে হয়রানির মামলা করার প্রস্তুতি নিচ্ছে। সেটা হলে পুরো পরিস্থিতি আরও জটিল হবে। অন্যদিকে আদালতের এই রায় একটা দৃষ্টান্ত তৈরি করলো। এটা প্রমাণ করলো যে রাজনৈতিক ক্ষমতা যত বড়ই হোক, আইন তার ঊর্ধ্বে। সংবিধান এখনও বেঁচে আছে, আর এই বার্তা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা দেশের জন্য। দর্শক, শেষে একটা কথাই বলবো, যিনি হুমকি দিয়েছিলেন 3 পুরুষ, মনে রাখবে আজ আদালতের রায় সেই কথা তার নিজের দিকে ফিরে এসেছে। আইনজীবীরা বলছেন শুভেন্দু অধিকারী যদি এই কথা না বলতেন তাহলে হয়তো এতগুলো আইনজীবী একজোট হতেন না। তার নিজের কথাই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ালো। এখন প্রশ্ন একটাই, এরপর কি হবে? পশ্চিমবঙ্গ সরকারকে আসাম আর বিহারের মতো সমস্ত এফআইআর তুলে নেবে, নাকি এই লড়াই আরও দীর্ঘ হবে? কেন্দ্রের প্রতিশ্রুতি কি শুধু কাগজে থেকে যাবে নাকি বাস্তবে রূপ নেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, একটা গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ করলে কি এখন জেলে যেতে হবে? আপনার সংবিধানকে আসলেই আপনাকে রক্ষা করতে পারছে? উত্তরটা আপনার কাছে রেখে গেলাম। কমেন্টে জানান আপনি কি মনে করেন।